সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই গোপালগঞ্জে এনসিপির সমাবেশে যে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদেরকে ঘেরাও করে যে হামলা চালানো হয়েছে, তাদের পথ অবরুদ্ধ করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। কিন্তু এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে স্থানীয় বলেন, সেখানকার আওয়ামী লীগের কর্মী বলেন, ছাত্রলীগের কর্মী বলেন, এই সংঘর্ষে যে নিহত হয়েছে কয়েকজন, 4 জনের তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, সেই ঘটনায় কি আমি নিন্দা জানাবো না? সেই ঘটনায় কি আমি কিছুই বলবো না, নাকি চুপ থাকবো? আমরা দেখেছি সরকার সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়েছে যখন এনসিপি সমাবেশে এবং নেতাদেরকে অবরুদ্ধ করে হামলা চালানো হয়েছে। বিএনপি বিবৃতি দিয়েছে, জামাত বিবৃতি দিয়েছে, কিন্তু যখন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে কয়েকজন মারা গেছে, এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। সবাই যেন চুপ। একটু আসি তো, যারা হামলা করেছে এনসিপির নেতাদের উপর, এনসিপির সমাবেশের উপর, সংখ্যায় কয়জন ছিল এবং তারা কি অস্ত্রধারী ছিল নাকি তারা নিরস্ত্র ছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু দেখেন এই হামলায় পুলিশ কয়জন আহত হয়েছে, এনসিপির নেতা কয়জন আহত হয়েছে, এনসিপির কর্মী কয়জন আহত হয়েছে। এরকম কোনো তথ্য আমি সারা দিনে পাইনি। আমি জেলা নিয়ে সাংবাদিকতা করি, সারা দেশের বিভিন্ন জেলার সংবাদ নিয়ে কাজ করি। আমি সারা দিনে একটা নিউজও আমি পাইনি যেখানে পুলিশ আহত হয়েছে। পুলিশ আহত হইলে আমি খুশি হইতাম এরকম না। মানে এই যে যারা হামলা করেছে, তাদের হামলা এতটাই দুর্বল ছিল যে আসলে কোনো পুলিশ কিংবা তারা নিরস্ত্র ছিল, যে কোনো পুলিশের উপর আঘাত হয়নি, এনসিপির কোনো নেতার উপর আঘাত হয়নি। তাহলে তাদের উপর কেন পাল্টা গুলি ছোড়া হলো? এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে যেহেতু পুলিশ আহত হয়নি বা এনসিপির নেতাকর্মী আহত হয়নি, এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই লোকগুলো নিরস্ত্র ছিল। সর্বোচ্চ তাদের হাতে ইট পাটকেল কিংবা লাঠিসোঁটা ছিল, এর বাইরে তাদের হাতে কোনো মারণাস্ত্র এমন কোনো কিছু ছিল না, এটা প্রমাণিত হয়। মারণাস্ত্র থাকলে তারা পাল্টা গুলি ছুটতো, কারো না কারো গায়ে একটা দুইটা লাগতো। কেউ কি নিহত হয়েছে? না। কেউ কি আহত হয়েছে? না। কিন্তু যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে 4 জন এবং 4 জন নিহত হয়েছেন, অর্ধশতাধিক আহত হয়েছেন। তাহলে কি পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যারা যারা ছিল, তারা কি নিরস্ত্র লোকের উপর হামলা চালায়নি? ঠিক যেমনটা ঠিক যেমনটা জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়েছে, ঠিক একইভাবে নয় কি? আমি অবশ্যই বলতে বাধ্য, এবং যেসব ঘটনা ঘটেছে এসব স্বীকার করতে কিংবা এইসবের নিন্দা জানাতে আমি অবশ্যই বাধ্য, এবং আমি জানাবো। সকাল থেকে যে পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়েছে, ইউনোর গাড়িতে হামলা চালানো হয়েছে, এনসিপির সমাবেশে যে হামলা চালানো হয়েছে এবং এনসিপির নেতাদেরকে যে ঘেরাও করে হামলা চালানো হয়েছে, এর তীব্র নিন্দা আমি সবসময় জানাবো, এখনো জানাই। তারা আওয়ামী লীগ হোক, তারা যে দলেরই হোক, তারা স্থানীয় হোক, এটা তারা উস্কানিমূলক কাজ করেছে। কিন্তু এই হামলা কিংবা পুলিশ যে পাল্টা হামলা চালালো, এটা কি পুলিশ অন্যভাবে প্রতিরোধ করতে পারতো না? একবার দেখেন সারা দেশে এই গোটা গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সকাল থেকে বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে দিয়েছে এনসিপির নেতাদের, যেন গাড়ি আসতে না পারে সেজন্য। তারপরে বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে, বিভিন্ন এই এনসিপির সমাবেশ স্থলে হামলা চালিয়েছে। আচ্ছা, এনসিপির সমাবেশ স্থলে কতজন হামলা চালিয়েছে? সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এনসিপির নেতাদের তথ্য অনুযায়ী সর্বোচ্চ সেখানে 200 মানুষ এসেছে হামলা চালাইতে। এনসিপির নেতারা যখন সে স্থান ত্যাগ করে, অর্থাৎ মাদারীপুরের উদ্দেশ্যে যখন রওনা করবে, যখন তাদেরকে ঘেরাও করে, তখন কতজন মানুষ ছিল? সর্বোচ্চ গুনলে 1000 খানেক মানুষ হবে। আমি 2000 ধরলাম। 2000 মানুষের একটা আন্দোলন দমাইতে, 2000 মানুষের একটা বিক্ষোভ দমাইতে কি পুলিশকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি গুলি চালাইতে হয়? এইরকম একটা ছোটখাটো আন্দোলন বা এরকম ছোটখাটো একটা গ্রুপ অফ পিপলের যদি এই প্রতিবাদকে কিংবা তাদের হামলাকে থামাইতে যদি গুলি চালাইতে হয়, তাহলে এই পুলিশ আসলে কি করবে? সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল, সেখানে বিজিবি ছিল, নানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানান সদস্যরা ছিলেন। তবুও কেন গুলি চালাইতে হইল? তাও আবার নিরস্ত্র মানুষের উপর। নিরস্ত্র কেন আমি বলছি? কারণ তাদের দিক থেকে হামলায় কোনো ব্যক্তি আহত হয়নি। অবশ্যই তারা ঘেরাও করে, তারা এনসিপির নেতাদের পথ রুদ্ধ করে তারা উস্কানি দিয়েছে। এই হামলার জন্য যারা হামলা করেছে এবং পাল্টা যে প্রতিরোধটা হয়েছে, এর জন্য তারাই দায়ী, যারা এই হামলার জন্য জড়ো হয়েছে, কারণ তাদের তো কার্যক্রম নিষিদ্ধ।
যদি তারা আওয়ামী লীগের হয়ে থাকে তাদের কার্যক্রম নিষিদ্ধ, যদি তারা ছাত্রলীগ হয়ে থাকে তারা তো সংগঠনগতভাবেই নিষিদ্ধ, তারা তো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। মানলাম তারা তাদের জায়গা থেকে নেমেছে, তাই বলে কি তাদেরকে গুলি করবেন? তাদেরকে তো আপনি সেখান থেকে 2000 মানুষকে 5000 পুলিশ দিয়ে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতেন, কিংবা দাঙ্গা পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়ে কিংবা লাঠিচার্জ করে আপনি তাদেরকে সরিয়ে দিতে পারতেন। আপনি লাঠিচার্জের কোনো পদক্ষেপই নেননি। এটাই এক ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেল। 4 জন মানুষ, কিন্তু কেউ কিছু বলছে না। আমি দেখি তারা আসলে পলিটিক্যাল কিনা নাকি নিরীহ মানুষ। এখন পর্যন্ত একজনের বিষয়ে হচ্ছে আওয়ামী লীগ তাদের পেজে খুব প্রচার করতেছে, তার নাম হচ্ছে দীপ্ত সাহা। টুঙ্গিপাড়ার একজন রয়েছে সোহেল মোল্লা, তারপরে কোটালীপাড়ার একজন রয়েছে রমজান কাজী, সদর উপজেলার একজন রয়েছে ইমন, এবং যিনি দীপ্ত সাহা, যার বিষয়ে আওয়ামী লীগ খুব প্রচার চালাচ্ছে, ছাত্রলীগের কর্মী হিসাবে গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা। দেখি তো তাদের পরিবার কি বলছে, এরা পলিটিক্যালি মোটিভেটেড। দেখেন, পুলিশ এগুলা নিশ্চয়তা করেছে। আমি একটু দীপ্ত সাহার পরিবারের লোক যে প্রথম আলোর সঙ্গে কথা বলেছে, পত্রিকা প্রথম আলোর একটা এই বক্তব্য দিয়েছে, সেখানে তার চাচা, নিহত দীপ্ত সাহার চাচা বলছেন, দীপ্ত দুপুরে খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন, শহরের চৌরঙ্গিতে তার পেটে গুলি লাগে। দুপুরের খাবার খেয়ে দোকানে যাচ্ছিলেন, সেখানে পেটে গুলি লাগে। রমজান আলীর বাবা কামরুল কাজী বলেন, আমার ছেলেটাকে মেরে ফেলেছে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, আমি আমার সন্তানকে কোথায় পাবো? নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকায় কেরামত আলী প্লাজায় মোবাইল ব্যবসায়ী ছিলেন, তার পরিচয় নিশ্চিত করেছেন ওই মার্কেটের দোকানদার জনি খান। প্রত্যক্ষদর্শীরা বলেন, সমাবেশে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের উপর হামলা চালান, এনসিপির নেতাকর্মীদের উপর। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মীদের ও পুলিশের গাড়ি আটকে দেন, ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন, পরবর্তীতে বিভিন্ন স্থাপনায় আগুন দেন। জেলা কারাগার চত্বরে কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলা হয় জেলা প্রশাসকের বাসভবনেও। এই হামলাগুলো খুবই ছোটখাটো, মানে সেখানে হামলা করতে গিয়েছে, প্রাথমিক পর্যায়ে তাদেরকে ফিরতে হয়েছে, এত পরিমাণ পুলিশ ছিল। আমি যেটা নিয়ে কথা বলতেছি, এনসিপি প্রথম দিকে বলছে পুলিশ তাদেরকে কোনো সহায়তা করেনি। আমি যদি তাদের নেতা নাসির উদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, তিনি বলছেন পুলিশ কোনো সহায়তা করেনি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 4 জন মারা গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অনেকেই আহত হলেন। এনসিপির নেতাদেরকে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রোটেকশনে সেখান থেকে বেরোয় আসতে হলো। তাহলে কিভাবে পুলিশ সহায়তা করেনি? আপনাদের গাড়ি বহর যখন যাচ্ছিল তখন তো আপনাদের সঙ্গে পুলিশের গাড়ি ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছিল, আপনাদের সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছিল। এরপরেও আপনারা বলছেন পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পাননি। এই যে এই লোকগুলোকে হত্যা করা হয়েছে, আমি মনে করি এই হামলার জন্য এদের প্রত্যেককেই, এই যারা হামলা চালিয়েছে, যারা এনসিপি নেতাদের পথ রুদ্ধ করেছে, যারা এনসিপির সমাবেশে হামলা করেছে, প্রত্যেককেই গ্রেপ্তার করা উচিত, কিন্তু গুলি চালানো উচিত নয়। তাদের উপর কোনোভাবেই গুলি নিক্ষেপ তো শেখ হাসিনার কাজ। শেখ হাসিনা এইভাবে আন্দোলন দমন করতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, একটা দলের সমাবেশে হামলা হয়েছে, একটা দলের নেতাকর্মীদেরকে ঘেরাও করা হয়েছে, এর জন্য কেন 4 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হইল? এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূস জবাব দেবেন না, বা তার সরকার এর জবাব দেবেন না? অন্যান্য রাজনৈতিক দলগুলো কি এর তীব্র নিন্দা জানাবেন না? এখন কথা হইল, এই হামলার বা এই ঘটনার দায়টা কার? সারা দেশেই পদযাত্রা করছে এনসিপি। গোপালগঞ্জের জন্য সেটা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ, লং মার্চ টু গোপালগঞ্জ বা মার্চ টু গোপালগঞ্জ, এরকম। গোপালগঞ্জের জন্য কেন লং মার্চ টু বা মার্চ টু গোপালগঞ্জ হইল? এখানেই সন্দেহ, এখানেই উত্তেজনাটা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র নামের পরিবর্তনের মধ্য দিয়ে এই উস্কানিটা দিয়েছে এনসিপি, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম। আওয়ামী লীগ আগে থেকেই, বা আওয়ামী লীগের অনুসারী যারা, তারা আগে থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা প্রতিরোধ করার ঘোষণা দিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী কি বাহিনী কি জানতো না এখানে এরকম একটা সংঘাত হইতো? আমার মতো সামান্য 2 পয়সার সাংবাদিক, আমাদেরকে অনেকেই 2 পয়সার সাংবাদিক ইউটিউবার বলে, সেজন্য বলছি 2 পয়সার সাংবাদিক গত রাতে একটা ভিডিও করেছে এখানে সংঘাত
অনিবার্য, এখানে একটা লড়াই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগে থেকেই সতর্ক করেনি? কেন আগে থেকেই যারা সংঘাত করবে তাদেরকে রাস্তা থেকে তুলে দিতে পারেনি? কেন তাদেরকে রাস্তায় নামতে দিল? আবার এনসিপির নেতারা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে তারা সেখানে গিয়েছেন। তাহলে এই যে হামলাটা হবে, এই যে সংঘাত হবে, এই যে উত্তেজনাটা তৈরি হয়েছিল, এরপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দারা কেন বুঝতে পারেনি এখানে একটা সংঘাত অনিবার্য এবং সংঘাত হবে এবং এনসিপির নেতাদেরকে আসতে দেওয়া হইল উচিত নয়, বা তাদেরকে অন্য জেলায় যাইতে বলা উচিত, পরবর্তীতে এখানে শান্তি বা সব নিয়ন্ত্রণে আসলে যাইতে দিত। এখানে প্রশ্নের ডানাপালা মেলে। এই এই নাহিদ ইসলামও বলেছেন এটা প্রশাসনের একটা স্যাবোটাজ কিনা, প্রশাসনের একটা চক্রান্ত কিনা, তিনিও এই আলাপটা তুলেছেন। প্রশাসন কি এটা চেয়েছে কিনা, পুলিশ কি এটা চেয়েছে কিনা, সেটাও এক ধরনের প্রশ্ন। কিন্তু আবারও যে প্রসঙ্গ বারবার, মানুষ হত্যা, জুলাই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারিনি, এখনকার কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারবো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই হোক, অন্যায় আচরণ মানুষের বিরুদ্ধে করলে আমরা কথা বলবই। কেননা কবি হাসান রুবাইদ বলেছেন, আমি কথা বলবো কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। আমি কথা বলবো অন্যায় দেখলে, অন্যায় মনে হলে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।